দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশ্য অনুষ্ঠানে। হারল তৃণমূল, পশ্চিমবঙ্গ এখন বিজেপির হাতে। 9 মে শপথ নেবে নতুন সরকার। যদিও নির্বাচনে পরাজয় অস্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের অস্বীকৃতি মমতার, আসন গেড়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে বিজেপি, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আসলেই কি তাই? পানি বন্টন, অনুপ্রবেশ, সংখ্যালঘু নির্যাতন, পৌষহীন সীমান্ত ইস্যুতে ভারত বাংলাদেশ বিতর্ক নতুন কিছু নয়। কোন দিকে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক? উষ্ণ নাকি শীতল? এমন নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজ। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আমাদের আজকের আয়োজন পাশের বাড়ি। অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন আশরাফ কাচার, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, আছেন মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য। দুজনকে স্বাগত জানাচ্ছি। আশরাফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আমি শুরুতেই বললাম যে পশ্চিমবঙ্গে একেবারে আসন গেড়ে নতুন রাজনৈতিক সমীকরণ হতে যাচ্ছে, ধরি হয়েই গেছে। 9 মে তারা শপথ নেবে। আশঙ্কার বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজ সন্ধ্যায় ঘোষণা দিয়েছেন মমতা তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। আচ্ছা, এখন এই যে এটা তাদের নিজস্ব বিষয়, কিন্তু তাদের যে ক্ষমতায় আসা নতুন সরকার বাংলাদেশের সাথে প্রভাব পড়তে পারে না প্রভাব পড়বে? যদি পড়ে, সেই প্রভাব উষ্ণ হবে না শীতল হবে? কোন দিকে যাচ্ছে? প্রথমে বলি যে মমতা ব্যানার্জি পদত্যাগ না করার সিদ্ধান্ত মানে একটা রাজনৈতিক অচল অবস্থা শুরু হলো। এবং আপনি খেয়াল করেছেন নির্বাচনে ফলাফল ঘোষণার 24 ঘন্টা না যেতেই কিন্তু সেখানে অনেক সন্ত্রাস হচ্ছে, দোকানপাটে হামলা চালানো হচ্ছে, তৃণমূল অফিস ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, অনেক মুসলিম দোকানেও আগুন দেওয়া হয়েছে। আমরা দেখছি এটি ভারতের যে গণতান্ত্রিক ইতিহাস, গণতান্ত্রিক নির্বাচনী রাজনীতির ইতিহাস, তার সাথে খুব বেশি মানানসই না। যেই নির্বাচনটি হলো সেটিকে একটি অসম যুদ্ধ বলাটাই ঠিক হবে। কেননা ভারতের কেন্দ্রীয় সরকার, তার যতগুলো কেন্দ্রীয় প্রতিষ্ঠান আছে, মানে আজকে দুর্নীতি দমন সংস্থা থেকে শুরু করে আপনার আইন শৃঙ্খলার কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো, তারা সবাই এই নির্বাচনে অংশ নিয়েছে। পুরো ভারত মনে হচ্ছে পশ্চিমবঙ্গ, পুরো ভারত পশ্চিমবঙ্গের দিকে তাকিয়েছিল। এবং এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে আরও 5 থেকে 7 বছর আগে, যেখানে আপনার ভোটার তালিকায় আপনার প্রায় 80 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে। 3 পুরুষের নাগরিকত্ব আছে, আধার কার্ডের অধিকারী, তাদেরকেও বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে 60% মুসলিম মানুষকে বাদ দেওয়া হয়েছে। কাজে পশ্চিমবঙ্গ একটা অগ্নিগর্ভ অবস্থায় আছে। আপনি যদি নির্বাচনের বাইরেও আপনি চিন্তা করেন। এখন আপনাকে আগে ভালো খবর দিই। এতদিন মমতা ব্যানার্জি মানে পশ্চিমবঙ্গে ছিলেন বলে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদী, বাংলাদেশের অভিন্ন নদী নিয়ে, বিশেষ করে তিস্তার পানি বন্টন নিয়ে বলতেন যে মমতার কারণে আমি কিছু করতে পারছি না। এখন তো আর এই কথা বলতে পারবেন না। তারা যখন সরকার গঠন করবেন, তখন শুভেন্দু হোক আর যেই হোক মুখ্যমন্ত্রী হবেন, তখন বিজেপিকে বলতে হবে যে আমি এখন বাংলাদেশের সাথে যা করতে চাচ্ছি কোনো বিরোধিতা ছাড়া করতে পারবো না। এখন আপনি সীমান্ত হত্যা বলেন, অভিন্ন নদী বলেন, আমাদের যৌথ ট্রেডের সম্পর্ক বলেন, এই জায়গাগুলোতে একটা ব্রেক থ্রু হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, বাংলাদেশ কূটনীতিক ক্ষেত্রে সরকারি পর্যায়ে এই কথা বলবে, এটা খুবই স্বাভাবিক যে ভারতের একটি প্রদেশে নির্বাচনের ফলাফল দিয়ে 2 দেশের সম্পর্ক নির্ধারণ হবে না। কিন্তু বাস্তবতা কিন্তু তা না। আমি আপনাকে বলি, নির্বাচনটি একটি স্বাভাবিক সাধারণ নির্বাচন ছিল না। আপনি খেয়াল করে দেখবেন, আজকে যদি বাংলাদেশের মানচিত্রের দিকে আপনি তাকান, তার চারিদিকে ভারতের এখন গেরুয়া রং। তার মানে হচ্ছে বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ, আর তার পাশে একটা হিন্দু উগ্রবাদী রাজনৈতিক চর্চার উর্বর ভূমি তৈরি হলো। এখন প্রতিদিন মানে বাংলাদেশ কিন্তু নরেন্দ্র মোদীর কাছে বা বিজেপির রাজনীতির জন্য খুবই জরুরি। কেন জরুরি? এখানে যদি সংখ্যালঘুদের যে ইস্যুটা, সেটা আমাদের কাছে যতটা সহনীয় এবং মার্জিনালাইজড ইস্যু, ভারতের চোখে কিন্তু এটা অনেক বড় ব্যাপার। আপনি খেয়াল করবেন 5ই আগস্টের পরে ভারত কি ভূমিকা নিয়েছিল। ভারত বলেছিল বাংলাদেশেতে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। আওয়ামী লীগের মোটামুটি সব অপরাধীদেরকে শেখ হাসিনা সহ ভারত আশ্রয় দিয়েছে। এবং সংখ্যালঘু বানিয়ে কোনো মুসলিম বাড়িতেও যখন অ্যাটাক হয়েছে, সেটা মাশরাফি বিন মুর্তজা হোক, যেই হোক, সেটিকেও ভারতীয় মিডিয়া দেখিয়েছে যে হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে। ভারত একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হওয়ার পথে এবং অনেকটা হয়ে গেছে বলা যায়। অসাম্প্রদায়িক ভারতের সেই অস্তিত্ব কিন্তু আমরা দেখতে পাই না। তার জন্য বাংলাদেশ হচ্ছে খুব জরুরি। এবং বাংলাদেশের ইস্যুকে তারা অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহার করে, আপনি পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রচারণায় খেয়াল করেছেন
তারা বাংলাদেশের ইস্যু, নাগরিকত্ব ইস্যু, মুসলিমদের ইস্যু কিভাবে অ্যাড্রেস করেছেন। এই যে শুভেন্দু, উনি 2 বছর ধরে বলছেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, উনি নাকি শাহজালাল এয়ারপোর্টে নামবে, তাকে স্যালুট দিয়ে দেশের ভেতরে নিয়ে যাওয়া হবে। একটি দেশের রাজনীতিবিদ আরেকটি দেশের অভ্যন্তরীণ কিভাবে বলেন, এগুলো কিন্তু শিষ্টাচারের বাইরে। এখন আপনি যদি ভারতের সেই শুভেন্দু তো ক্ষমতায়, আমার ধারণা উনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাহলে উনি যখন হবেন উনি এই প্রচারণার কতটুকু বাস্তবায়ন করবেন এবং কোন পথে ধাবিত হবেন তার উপরে নির্ধারণ করবে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন সমীকরণ কি হবে। আশরাফ ভাই, আসবো আপনার কাছে যেতে চাই। হারুন রশিদ, আপনি একটু বলবেন, আশরাফ ভাই বললেন যে তিস্তা চুক্তির কথা তার মুখ দিয়ে একটু বেরিয়েছে, সেইটা নিয়ে একটু কথা বলতে চাই। ধরুন তিস্তা চুক্তি তখন 2011 সালে যেটা হওয়ার কথা ছিল সেটা মমতা ব্যানার্জি তিনি রাজি হন নাই, পরিষ্কার তার কারণে হয়নি, সেটা তো আমরা জানি। এখন যেটা হচ্ছে যে এখন তো সেই মমতা ব্যানার্জি নেই, এখন তো সেই বিজেপি সরকার, এবং এই মাসের চলতি বছরের সম্ভবত শেষের দিকে গঙ্গা বন্টন পানি চুক্তি সেটাও শেষ হয়ে যাচ্ছে। মানে দুটো চুক্তি এখন, তিস্তা চুক্তি ওদিকে গঙ্গা, ফলে এখন এই সময় আবার আমাদের দেশের রাজনৈতিক ক্ষমতারও পালাবদল হয়েছে, এখন আপনার দল ক্ষমতায়, সব মিলিয়ে আমরা কি কোনো সুখবর পেতে যাচ্ছি? না, একটা বিষয় কি আপনার আমাদের যেটা সবচেয়ে বড় উদ্বেগের বর্তমান পশ্চিমবঙ্গের যে নির্বাচনী ফলাফল, এই নির্বাচনী ফলাফলের ফলশ্রুতিতে আমাদের সবচাইতে আমাদের প্রতিবেশী বৃহত্তম রাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বর্ডার কিন্তু পশ্চিমবঙ্গের সাথেই, এবং পশ্চিমবঙ্গের সাথে বড় বর্ডার এবং পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে ঐতিহ্যটা ছিল, আপনার সেই 71 সালেও যদি দেখেন জ্যোতি বসু সরকার দীর্ঘ সময় শাসন করেছে এবং তার শাসন আমলে কিন্তু ওই পশ্চিমবঙ্গের মুসলমানরা নিরাপদ ছিল। এবং তারপরে দীর্ঘ প্রায় 15 বছর 3 টার্ম আপনার এই যে আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সরকার আপনার শাসন করেছে, সেই সময় ওই পশ্চিমবঙ্গের মুসলমানরা কিন্তু যথেষ্ট নিরাপদ ছিল এবং সেখানে কোনো ধরনের মুসলমানদের উপর অন্যান্য জায়গায় যেরকম ঘটনা ঘটেছে এরকম জায়গা শোনা যায়নি। তবে আজকে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে এই প্রকাশিত হওয়ার আগেই যখন থেকে শোনা যাচ্ছে যে বিজেপি যেতে যাচ্ছে, তখন থেকেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আপনার যে ধরনের মানে আপনার সাম্প্রদায়িক উস্কানি আমি বলবো, বা যে ধরনের মুসলমানদের উপর তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর এবং তৃণমূলের অফিস তো আছেই। আচ্ছা, এটা বোধহয় একটু নিয়ন্ত্রণের জন্য সম্ভবত বিজয় মিছিল, যে গেরুয়া মিছিল হওয়ার কথা ছিল সেটা সম্ভবত বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই যে সমস্ত আপনার যেটুকু গণমাধ্যমে যা হওয়ার হয়ে গেছে, এটা এখনো কন্টিনিউ করছে বিভিন্ন জায়গায় এবং গতকালকে থেকে এটা হচ্ছে। এটা উচিত ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের, এখানে ভারতের যে ঐতিহ্য, বহু জায়গায় নির্বাচন হয়, কিন্তু এই ধরনের এত নাশকতা বা নির্বাচন ফলাফলকে কেন্দ্র করে আমার জানা নাই এই ধরনের, মানে ভারতের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনের উপর যে আস্থা ছিল সেই জায়গায় কি টোকা লাগলো কিনা সেটাও তো আপনার মমতা ব্যানার্জি কিন্তু আপনার বিজেপির উপর অভিযোগ আনেনি, টোটাল নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ওই জায়গাটা আমরাও প্রশংসা করতাম এক সময়। এবং যেখানে ভারতীয় এই বৃহত্তম গণতান্ত্রিক বিশ্বের রাষ্ট্র হিসাবে ভারতের যে গণতান্ত্রিক চরিত্রটা ছিল বা নির্বাচন কমিশনের বিষয়ে যে বিতর্ক ছিল না, এটা কিন্তু এখন একটা ভয়ানক আকার ধারণ করলো। সুতরাং ভারতের সামনের দিনে আপনার নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থা আপনার নিশ্চয়ই চ্যালেঞ্জের মুখে পড়বে। এবং আজকে নিঃসন্দেহে সর্বভারতীয় বিরোধী দলগুলো, বিজেপি বিরোধী যে শক্তিটা রয়েছে, সেটা গত নির্বাচনেও খুব ভালো রেজাল্ট করেছে তারা কেন্দ্রে, এবং আগামী দিনে এই শক্তি আরও শক্তিশালী হবে। পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে কেন্দ্রীয় সরকার আর একটা দেশের সঙ্গে চুক্তি করে, মমতা ব্যানার্জি আপনার তিস্তা চুক্তির ব্যাপারে বিরোধিতা করেছে, তার জন্য আপনার মোদী সরকার তিস্তা চুক্তি করে নাই। তার যুক্তি ছিল শুষ্ক মৌসুমে পশ্চিমবঙ্গে পানি থাকবে না। এটা আমি দেখেন ইন্দিরা গান্ধীর সময়, আপনার মোরারজি দেশাইয়ের সময়, আপনার এই যে প্রথম আপনার গঙ্গা চুক্তি যেটা হয়েছিল, তখন তো জ্যোতি বসুর সরকার ছিল পশ্চিমবঙ্গে, তখন কি আপনার পশ্চিমবঙ্গের সরকার বিরোধিতা করে এই চুক্তি বন্ধ করতে পারতো? একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি তো হবে, রাজ্য সরকারের এখানে কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই। এই ওসিলা দিয়ে আপনার মমতা ব্যানার্জির উপর দোষ চাপিয়ে আপনার সেই সময় কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি থেকে দূরে থেকেছে। আপনার এর আগে যে গঙ্গা চুক্তি 96 সালে যেটা মমতা প্রকাশ্যে ভাষণ দিয়েছে, বিরোধিতা করেছে অসংখ্যবার, অনেক কথা। 86 সালে তখন যখন আপনার এই গঙ্গা চুক্তি হয়, 96 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো আপনার 96, তখনই তো আপনার 30 বছরের গঙ্গা চুক্তি হয়েছে, যেটা তখন তো ক্ষমতায় আপনার কেন্দ্রের সরকারের সাথে পশ্চিমবঙ্গের সরকার সেম ছিল না, ঠিক আছে না? তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার পশ্চিমবঙ্গে আপনার ভারতীয় বিজেপির
কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যে তারা গত 1 দশক যাবৎ প্রচেষ্টা চালিয়ে আসছে এবং সেখানে বিজেপির উত্থান গত বছর যেটুকু হয়েছে এবং এই বছর নিশ্চিত সেই জায়গায় ছিনিয়ে নেওয়ার জন্য আমি বলবো যে সেখানে যে নির্বাচনী কলঙ্কজনক অধ্যায় আমরা যেটা গণমাধ্যমে দেখছি, ইন্ডিয়ান গণমাধ্যম এবং আমাদের বাংলাদেশের গণমাধ্যমে যে তথ্যগুলো আসছে, বিভিন্ন আপনার আমাদের অনলাইন মিডিয়ায় যেগুলো খবর আমরা আসছে, তাতে তো এটা নিঃসন্দেহে উদ্বেগের এবং আমরা মনে করি যে ভারতের যে গণতান্ত্রিক চরিত্র সেইটা এটা হোঁচট খেয়েছে আমি মনে করি। সুতরাং আমরা বাংলাদেশের এখানে যে বিষয়টা এখন আমাদের একটু উদ্বেগের কারণ আছে যে বাংলাদেশের স্বাভাবিক কারণে উগ্রবাদ এটাতে উত্থান ঘটবে কিনা, সীমান্তবর্তী এলাকাগুলোই আপনার যে কারণে আমাদেরকে আরও সতর্কতা বৃদ্ধি করতে হবে, তার কারণ পুশব্যাক যে ব্যাপারগুলো আছে ওটা নিয়ে আসবো, কথা বলবো। জি হারুন ভাই, আমি একটু যেতে চাই আশরাফ ভাই, আপনি একটু বলবেন। আমরা তো প্রভাব নিয়ে আলোচনা করব, আমার একটু মানে জানতে ইচ্ছা করছে যে ধরেন আমরা তো গতকালকে দেখলাম অনেক রাত পর্যন্ত আমরা কাজ করলাম যে তারা ক্ষমতায় চলে এসেছে, ভোটের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ এখন সম্ভবত 4-5 এরকম হতে পারে, আমরা তখন 1% এরকম ছিল, কিন্তু আসনের দিক থেকে আমরা দেখলাম 207 আর হচ্ছে 80, এখন সব মিলে কত 127। মানে এত পার্থক্য কিভাবে হয়? একদম মানে আকাশ থেকে নিচে নেমে গেল। মানে এই হারার কারণটা কি? মানে বলা হচ্ছে যে বাংলাদেশের, একটু বলে নেই, সেটা হচ্ছে যে গত 2 বছরের যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে নাকি বিজেপির ভোট বেড়েছে পশ্চিমবঙ্গে। মানে এই কথার সঠিকতা কতটুকু? আচ্ছা, এই কথার সঠিকতা আছে, কারণ গত 2 বছরে ভারতের কেন্দ্রীয় সরকার একটা অর্গানাইজড প্রোপাগান্ডা করেছে বাংলাদেশকে কেন্দ্র করে। আমরা তখন মনে করেছি কেউ কেউ যে তারা আমাদের ইউনূস সরকারকে মেনে নিতে পারছে না, হাসিনার বিদায়কে মেনে নিতে পারছে না। ব্যাপারটি আসলে তা না। ব্যাপারটি হচ্ছে নরেন্দ্র মোদীর স্বপ্ন হচ্ছে ভারত দখল করা এবং পশ্চিমবঙ্গ এতদিন তার মুঠোর বাইরে ছিল। উনি বাংলাদেশের গণ অভ্যুত্থানকে উপজীব্য করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির রসদ জোগাড় করেছেন। কি জোগাড় করেছেন? যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, অতএব পশ্চিমবঙ্গে আমাদের সরকার লাগবে যারা হিন্দুদেরকে নাগরিকত্ব দেবে এবং হিন্দুদের সম্মান রক্ষা করবে। আপনি খেয়াল করেছেন সেই সময় থেকে আজ অবধি কিন্তু আমাদের সাথে কূটনৈতিক যোগাযোগ ঠিক হয়নি, এখনো হয়নি। এবং বলা হয় যে 9 তারিখে তারা শপথ নেওয়ার পরে সম্ভাবনা রয়েছে। তার মানে তারা একটা অর্গানাইজড ওয়েতে পশ্চিমবঙ্গের নির্বাচনকে 5-7 বছর ধরে তৈরি করেছে। মানে তারা কি চিন্তা করছে নির্বাচনের পরে আমরা এইসব বিষয়ে আলোচনা করব? আমার তাই মনে হয়, কেননা তাদের কাছে তো আসলে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলি, এই ভারত সরকার কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিনের পর দিন, দশকের পর দশক নাক গলিয়েছেন। আমাদের পরপর 3টি নির্বাচন হয়নি, সেই নির্বাচনকে তারা সার্টিফাই করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে অপোজিশনকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চাপ দিয়েছেন। কোনো গণতান্ত্রিক দেশ আরেকটি গণতান্ত্রিক দেশ এটা করতে পারে না, সেটি তারা করেছেন। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, বাংলাদেশের একটা সুবিধা হচ্ছে এখন একটা অত্যন্ত শক্ত ম্যান্ডেট পাওয়া একটি সরকার ক্ষমতায় রয়েছে, একটি অনির্বাচিত মানে অন্তর্বর্তী সরকার কিন্তু না। অর্থাৎ বাংলাদেশ সরকারকে ঠিক করতে হবে এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের ব্যাপারে আমাদের নীতি কী হবে। কারণ দেখুন, আজকাল সব রাজনৈতিক দলই বাংলাদেশকে প্রথম বলে তাদের প্রচারণা করেছেন, ম্যানিফেস্টো দিয়েছেন। আমরা তার কাজে প্রমাণ চাই। তারা কি এখন ভারতের কাছে আবার আগের অতীতের মতো কিছুটা নত হয়ে থাকবেন, নাকি সোজা হয়ে দাঁড়িয়ে বাংলাদেশের সম্মানে? আচ্ছা, একদম সহজ একটা কথা, সেটা হচ্ছে যে ধরেন ভারতের মতো পরাক্রমশালী বড় একটি দেশ আর আমরা ছোট একটি দেশ। এখন ভারতের যে সক্ষমতা, যে ক্ষমতা, তাদের যে অর্থনীতি, আমাদের যে ক্ষমতা অর্থনীতি তুলনামূলক বিশ্লেষণ করলে অনেক পার্থক্য। সেই জায়গাটায় আমরা কিভাবে তাদের সাথে সম্পর্ক ধরে রাখবো? কূটনৈতিক ছাড়া আর কিভাবে আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো? প্রথম কথা বলি, আন্তর্জাতিক রাজনীতিতে কিন্তু সাইজ দিয়ে সবকিছু বিচার করা হয়, শক্তিমত্তা দিয়ে হয়, এমনকি মিলিটারি পাওয়ার দিয়ে হয়। এটা কিন্তু সত্যি না। আপনি আপনার পজিশনিংকে সিগনিফিক্যান্ট বানাতে পারেন কিনা। দেখুন, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশ চায়না এবং ভারতের মাঝে, অতএব আপনার সুযোগ রয়েছে চায়নার দিকেও ঝুঁকে যাওয়ার। এটি ভারতের জন্য খুবই টেনশনের কারণ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আমাদের ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার যে প্রায় 170 মিলিয়ন 180 মিলিয়ন পিপল, এটি ভারতের জন্য একটা বড় বাজার। আপনি খেয়াল করে দেখেন ট্রেডের দিকে তাকিয়ে ভারতের পণ্য, ভারতের সার্ভিস, এগুলো কোন বাজারে আসছে। এটি অবশ্যই, এমনকি যখন আমাদের কূটনৈতিক সম্পর্ক তলানিতে, তখনও কিন্তু এই কথা সত্যি। কাজেই ভারতকে যেটি মেনে নিতে হবে সেটা হচ্ছে একটি পরিবর্তিত বাংলাদেশের গল্প।
এখন এই মেনে নেওয়াটা কিন্তু তাদের শুরু হয়েছে। প্রথম দিকে তারা হোঁচট খেয়েছেন, হজম হয়নি। এখন কিন্তু তারা কূটনৈতিক যোগাযোগ করতে চাচ্ছেন, তারা নতুন বাংলাদেশকে বুঝতে চাচ্ছেন। এখন নতুন বাংলাদেশের সরকার সেই সাহস নিয়ে এবং সেই বুদ্ধিমত্তা নিয়ে, সেই কূটনীতি নিয়ে এগোতে পারবে কিনা, এটা একটু আমি একটু ভাইকে জানতে চাই। ভাই আপনি একটু বলেন, নতুন বাংলাদেশের নতুন সরকার সেই সাহস, সেই কূটনীতি নিয়ে ভারতের সাথে সম্পর্ক কতটা গভীর? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির প্রতিষ্ঠাতা এবং আমাদের রাজনীতি সম্পর্কে নিশ্চয়ই একটা ধারণা আছে। সুতরাং আমাদের নতজানু পররাষ্ট্রনীতি বা ভারতের প্রতি আনুগত্য প্রকাশ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখানে আমাদের যেহেতু ভারত পার্শ্ববর্তী দেশে ভারতের সাথে অবশ্যই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই চাই, কিন্তু আমার স্বার্থ বিকিয়ে দিয়ে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আমরাও চাই, সেটা কেউ চায় না। তো সেই ক্ষেত্রে আমার যেটা আশরাফ ভাই যেটা বলল, যে একদিকে যেমন বড় বৃহত্তম প্রতিবেশী এবং ভারতের বিরাট বাজার বাংলাদেশ, কোনো সন্দেহ নাই। এখানে আপনার যতগুলো ল্যান্ড পোর্ট, আপনার রেল বন্দর বলেন, আপনার আমাদের বাংলাদেশে এই শেখ হাসিনার সময় যে পরিমাণ চিকিৎসা খাতে ভারতে গমন করেছে বাংলাদেশ, বিশ্বের কোনো দেশের এত পরিমাণ মানুষ ভারতে যায়নি, সব হাইয়েস্ট পরিমাণ। এটা সব সরকার আমলে এখন না, সব সরকার না, এটা শুরু হয়েছে কিন্তু শেখ হাসিনার সময় আপনার বড় আকারে, এবং ভারতীয় ভিসা সেন্টার বাংলাদেশের চারিদিকে ছড়িয়ে গেছিল তখন। তো এখন বিষয়টা হচ্ছে যে ভারত এখন বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক করতে চায় নির্ভর করছে ভারতের উপর। আর ভারত যদি আমাদের সঙ্গে বিমাতার সুলভ আচরণ করতে চায় বা আমাদের উপর কর্তৃত্ববাদী শাসন বজায় রাখতে চায় অতীতের মতো, তাহলে বাংলাদেশের একটা নির্বাচিত শক্তিশালী সরকারের, যেটা আশরাফ ভাই বলল, আমাদের রাস্তা খোলা আছে। তো চীনের দিকে যাব না কোথায় যাব সেইটা আপনার বলে দিবে। কিন্তু এটা সত্য যে জিয়াউর রহমান এই সাবকন্টিনেন্টে আপনার একটা শান্তিপূর্ণ অবস্থা, সহাবস্থান বজায় রাখার জন্য সার্ক তৈরি করেছিল। শুধু ভারতের একগুঁয়েমি এবং তার কর্তৃত্ববাদী মনোভাবের কারণে কিন্তু এই গত অকার্যকর 40 বছরে বলা যায় যে সার্ক ফাংশন করছেন একটি মাত্র কারণে। সুতরাং আজকে ভারত যদি চায় যে আমাদের এই সাবকন্টিনেন্টে শান্তি স্থিতিশীলতা বজায় থাকবে, তাহলে এই ব্যাপারে ভারতকে সবচেয়ে দায়িত্বপূর্ণ ভূমিকায় নেয়। ভারত যদি মনে করে যে আমরা স্বাধীন দেশ, আমাদের স্বাধীন দেশের উপর তার অতীতের একটা অনির্বাচিত সরকারকে যেভাবে নিয়ন্ত্রণ করেছে বা কর্তৃত্ব তারপর বজায় রেখেছে, সেটা যদি বাংলাদেশের উপর বজায় রাখতে চাই, সেটা বাংলাদেশের মানুষ মেনে নিবেও না। বিরতির পরে সেই আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিল্ম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম, আমাদের আলোচনার বিষয় ছিল পাশের বাড়ি। আমি যেতে চাই আশরাফ ভাই আপনার কাছে, আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে আপনি বললেন যে 90 লাখ ভোটার তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এর মধ্যে 65% আপনার মুসলিম ভোটার, তার মধ্যে রয়েছে আপনার 3 পুরুষ ধরে তারা ভোট দিয়েছে, দাদা দিয়েছে, বাবা দিয়েছে, ছেলে দিচ্ছে, তাদেরকে বাদ দেওয়া আছে। তো এই যে মুসলিম ভোটার, এদেরকে আবার বলা হচ্ছে অনুপ্রবেশকারী। ফলে আমরা কি গভীরভাবে আশঙ্কা করব যে ব্যাপকভাবে, আগে যেমন আমরা আপনাকে বলি যে আসামের যে মুখ্যমন্ত্রী তার বক্তব্য শুনেন, আবার শুভেন্দু যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তার বক্তব্য শুনেন, ফলে পুশিনটা একটু সীমিত আকারে ছিল, পুশিন কিন্তু হয়েছে, সেইটা কি সীমিত থেকে এখন বড় আকারে হবে কিনা, মানে এটা নাকি আমি খুব আশঙ্কা করব নাকি রিল্যাক্স হয়ে বসে থাকবো? তারা যে রাজনীতির ভাষায় কথা বলেছেন এবং যেভাবে ডিরেক্টলি বলেছেন যে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের কারণে একদম পরিষ্কার ভাষায় বলেছেন ডেমোগ্রাফিক ইমব্যালেন্স তৈরি হয়েছে, এবং আসামেও তাই। আসামে তো আপনি জানেন যে এটি হচ্ছে রাজনীতির সবচেয়ে বড় ব্যাপার, কে আদিবাসী, কে আসামীয়, কে বাইরে থেকে এসছে, এগুলো। এখন আমি যেটি ভয় পাচ্ছি, যদি এখন বিজেপি এই রাজনীতি করবে বলেই আমার ধারণা, কেননা এটি হচ্ছে বিজেপির রাজনীতির মূল মন্ত্র, মানে আমাদেরকে চাপে রাখা, ভারতকে একটি হিন্দু রাষ্ট্র বানাতে হবে। এবং তারা, আপনি খেয়াল করবেন, ভারতের হিস্ট্রিকে তারা রিরাইট করতে চাচ্ছে, যে ভারতের জন্ম থেকে শুরু করে এই যে আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম এসছে, যে উনি কিভাবে ভারতীয় রাজনীতিকে প্রভাবিত করেছিলেন। আমার ধারণা যে যেভাবে পুশিন হয়েছে গত 2 বছরে বিভিন্ন বর্ডারে, সেটি আমার ধারণা আরও বড় আকারে তৈরি হবে, এবং আপনি শরণার্থীদের একটি ঢল দেখতে পাবেন। এবং আপনাকে প্রস্তুতি নিতে হবে, রোহিঙ্গা শরণার্থীদেরকে আপনি যেভাবে আশ্রয় দিয়েছেন, খাদ্য, বাসস্থান নিশ্চিত করেছেন, পশ্চিমের বঙ্গ থেকেও কিন্তু এরকম একটি ঘটনা ঘটতে পারে, যদি না তাদের গুড সেন্স প্রিভেল করে, যদি না তারা মনে করেন যে এই রাজনৈতিক অস্ত্র দিয়ে তারা পশ্চিমবঙ্গকে স্টেবল করবেন, স্থিতিশীল করবেন। একই ঘটনা কিন্তু আসামেও হতে পারে। কাজে বাংলাদেশকে অনেক দক্ষতার সাথে
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে, সীমান্ত সমস্যা বা সীমান্ত পরিস্থিতিকে দেখভাল করতে হবে, এবং ভারতের সাথে সম্পর্ক, আমি কূটনীতির কথাই বলবো, সেটি দিয়ে আপনার এই পরিস্থিতিকে সামাল দিতে হবে। কেননা এই নির্বাচনের আগে যেভাবে আপনার ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ মানুষকে বাদ দেওয়া হলো, এটি কিন্তু শেষ না, এটি কিন্তু মাঝপথে এসে দাঁড়ালো। এদের পরিণতি কি হবে? যারা ভোটার তালিকা থেকে বাদ পড়লেন তারা তো নাগরিকত্ব থেকে বাদ পড়বেন। আচ্ছা, যদি নাগরিকত্ব তারা হারান তাহলে তাদের রাষ্ট্রটি কোনটি? ভারত ঠিক করবে তার রাষ্ট্র কোনটি। তিনি ঠিক করবেন যে মিয়ানমার থেকে গেছেন না বাংলাদেশ থেকে গেছেন। তাদের মূল আঙ্গুল কিন্তু বাংলাদেশের দিকে, যে এখান থেকে মুসলমানরা গিয়ে, এবং তারা দোষারোপ করছেন যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং তৃণমূলের যে 50 বছরের শাসন, দুটো মিলিয়ে তার মূল মন্ত্র হচ্ছে মুসলিম ভোট। হারুন ভাই, আপনি একটু বলুন, এই যে আশরাফ ভাই যেটা বলেন যে আশঙ্কার কথাই তো, ধরেন মুসলিম যারা, তাদেরকে প্রেশার ক্রিয়েট করবে কিনা, বা আমরা তো দেখলাম বাংলাদেশের চেষ্টা, ফলে আমরা স্কুল থেকে এসে এই যে হোমওয়ার্ক যেটা ছিল ওটা করার জন্য ব্যস্ত হয়ে যেতাম, টেনশনে থাকতাম। আমার সরকার, এখনকার সরকার কি এই সমস্যা মোকাবেলার জন্য কোনো হোমওয়ার্ক কি করছে? বাংলাদেশের জন্য তো নিঃসন্দেহে উদ্বেগের, আমি শুরুতেই বলেছি আপনাকে যে পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, এবং সেখানে বাংলা ভাষাভাষী রয়েছে, এবং তাদের সাথে আমাদের সাংস্কৃতিগত অনেক মিলও আছে, অনেক মিল, সংস্কৃতি, ভাষা। আপনার এখানে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমরা বিপুল পরিমাণ শরণার্থী গিয়ে কিন্তু পশ্চিমবাংলায় আমরা আশ্রয় পেয়েছি। এখন ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা, আপনার সেই সম্পর্ক আপনার এই ক্ষেত্রে ভারত সরকারের দায়িত্বটা সবচেয়ে বেশি। এখন ভারত সরকার কি চায়, আপনার এখানে আমাদের যেটা বললেন যে পুশিন, যদি তাদের গুড সেন্স না আসে তাহলে কি হবে? আশরাফ ভাই যেটা বললেন, সংকট এখানে বাড়বে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে যে বিষয়টা আমাদের 50 বছর থেকে চলে আসছিল, যে বিভাজন, আপনার এখানে এই ক্ষেত্রে আমাদের রাজনীতিতে একটা জাতীয় ঐক্যের খুবই বড় প্রয়োজন। তার কারণ বাংলাদেশে ধরেন একটা বৃহত্তম রাজনৈতিক দল, তাদের বিগত 15 বছরের ফ্যাসিবাদের কর্মকাণ্ডের কারণে তারা নিষিদ্ধ হয়েছে, তাদের শীর্ষ নেতারা সব দেশ ছেড়ে পলাতক রয়েছে, মামলা তাদের নামে রয়েছে, পাশাপাশি দেশের মধ্যে একটা অস্থিরতা আছেই। এখন ভারতের নতুন করে এই আজকে প্রতিবেশী দেশের জায়গা থেকে যদি বাংলাদেশের আপনার সীমান্তবর্তী এলাকাগুলোতে তারা উত্তেজনা তৈরি করতে চায়, পুশিন করতে চায়, বা আপনার আমাদের যে বাণিজ্যের ক্ষেত্রে তারা যদি প্রতিবন্ধকত্ব করতে চায়, আমাদের চাইতে ভারত কিন্তু এক্ষেত্রে খুব বেশি লাভবান হবে না, কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করা হবে। এই ক্ষেত্রে আমাদের সরকার যেটা আপনার, আমি মনে করি যেটা ইতিমধ্যেই সরকারের জায়গা থেকে আপনার পরিষ্কার, পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে পুশিন যদি তারা করতে চায় এ ব্যাপারে আমাদের সতর্ক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের সীমান্তবর্তী, আমাদের যে 4000 কিলোমিটার সীমান্ত সম্পর্ক ভারতের সাথে, 4000 কিলোমিটার সীমান্তের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাথে যে সিংহভাগ, 75% আপনার পশ্চিমবঙ্গের সাথে, সেই ক্ষেত্রে আমাদের বিজিবি তো দুর্বল নয়। আমাদের বিজিবি, আমাদের যে পরিমাণ সীমান্ত এলাকায় আমাদের বিওপিগুলো আছে, সেই জায়গাগুলোতে যদি আপনার সেই জায়গাগুলোতে তাদেরকে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয় সরকারি জায়গা থেকে যে এখানে আমরা পুশিন গ্রহণ করব। মানে একটা বিষয় তো নিশ্চিত যে যাদের নাগরিকত্ব, মানে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়লো, তার মানে তারা নাগরিক না। আমাদের দেশে তারা নাগরিক না। এখন আমাদের দেশে তাদের ভোটার লিস্টে কোনো নাম নাই, আমাদের দেশের কোনোভাবেই তারা নাগরিক না। এখন আমাদের দেশের নাগরিক বানিয়ে যদি তাদেরকে আপনার বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে চাই, তাহলে আমাদের দেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে সেখানে বাধা দেবে, এবং সেটা বাধা আসার পরে যখন আমরা এই গণমাধ্যমে নিউজ আসবে, বাংলাদেশ সরকার কেন্দ্র সরকারের সাথে কথা বলবে যেগুলো তোমাদের অন্যায় হচ্ছে, এগুলো আমরা সেই হোমওয়ার্কটা আমরা না সেটার ব্যাপারে আমি মনে করি যে এই প্রবলেম তো বাংলাদেশ অনেক দিন যাবত ফেস করছে, আজকে নতুন না। এখন এটা বড় আকার ধারণ করতে পারে, যেটা আমরা আশঙ্কা করছি যে এখানে আপনার বিজেপি সরকার আসার ফলে আর বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা আছে সেই সমস্ত সুযোগ নিয়ে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের জাতীয় ঐক্য দরকার একটা। এই ক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই ভারতীয় সরকারের সাথে আলোচনা হচ্ছে নিশ্চয়ই, আপনার আমাদের সম্পর্ক উত্তরণের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা হচ্ছে। সেগুলো আলোচনার পাশাপাশি এই বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর ভারত যদি আপনার এখানে, তাহলে আমাদেরকে তখন বিকল্প চিন্তার দিকে যেতে হবে। যে আশরাফ ভাই বলেছে, আপনি যদি আমাকে একেবারেই করতে চান তাহলে স্বাভাবিক কারণে তো আমাকে বিকল্প চিন্তায় যেতে হবে। আমি সেটা এত স্পষ্টভাবে বলতে চাচ্ছি না আমার জায়গা থেকে, এটা আমার মনে হয় যারা জ্ঞান রাখে তারা যথেষ্ট বুঝতে হবে যে আমাকে আমার মতো চিন্তা তখন করতে হবে। সেই সুযোগ নিশ্চয়ই ভারত
আমি মনে করি না যে এটা তো সহজেই ভারত আমাদেরকে সেই দিকে ঠেলে দিবে, আমি বিশ্বাস করি না এটা। আমরা বিশ্বাস করতে চাই না সেটা। আশরাফ ভাই, আমরা ওই যে ইঙ্গিতটা তিনি দিলেন ওইটা যদি আপনি বলতে চান, তারপর একটু জানতে চাই যেটা আমি জানতে চেয়েছিলাম যে হোমওয়ার্কটা, মানে আসলে এত গভীর যে শঙ্কা আশঙ্কার কথা আমরা শুনছি, বলছি, দেখছি, সেই জায়গাটা আমাদের কি প্রপার হোমওয়ার্ক কি হচ্ছে? আমরা কি ঠিক মতো রিসার্চ বা গবেষণা করছি যে আসলে কি করণীয়? আমি খুব একটা নিশ্চিত না। কেন বলি, রাজনীতির পরিভাষায় অনেক কিছু বলা যায় এবং আপনি রাজনীতিবিদরা অনেক কথা বলেন, কিন্তু এই হোমওয়ার্ক কিন্তু অন্য লেভেলের, যেখানে কূটনীতি থাকবে, যেখানে প্রতিরক্ষার বিষয় থাকবে। আমি নিশ্চিত না। এখন হারুন ভাই যেমনটি বলছিলেন, আমি অনেকটা আশ্বস্ত হওয়ার চেষ্টা করছি আমরা আশ্বস্ত চাই যে তারা হোমওয়ার্কটি করছেন। দেখুন, প্রথম শর্ত আপনাকে বলি, আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ঐক্য তৈরি করতে হবে ভারতের ব্যাপারে। বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এই যে বাংলাদেশের ব্যাপারে যে আপনি কংগ্রেস, বিজেপি, তৃণমূলকে এক হতে দেখেন, বাংলাদেশের একটা রেকর্ড আমরা তো এক হইতে পারলাম না। আপনার এখন এই যে গতকালকে যে ঘটনা ঘটলো, এখন যদি আপনি এক না হন তাহলে আপনি টিকতে পারবেন না। ভারত কিন্তু খুব ভালো জানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কি করে এলোমেলো করতে হয়, এটা খুব ভালো জানে। অতএব প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে এক হতে হবে। আরেকটা কথা আপনাকে বলি, ধরেন ভারত কোনো আগ্রাসী রোলে গেলই না, পুশিনও করলো না, শরণার্থীও হলো না, নির্বাচনের পরে অনেক কিছু কিন্তু মানে থিতিয়ে যায়, আমরা ধরে নিলাম। আপনি কি খেয়াল করেছেন গত নির্বাচনে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে কারা ভালো ফল করেছে? জামায়াত ইসলামী। কারণটা কি? কারণটা হচ্ছে ভারতে যত আপনার সংখ্যালঘুদের উপরে আক্রমণ হবে, বাংলাদেশে উগ্রবাদী ধর্মান্ধ রাজনীতি তত সীমান্ত এলাকায় আরো প্রভাব বিস্তার করবে। এটি প্রমাণিত, এটি ইন্টারলিঙ্কড। কেননা আপনি যদি আজকে ভারতে সংখ্যালঘু মানে তো মুসলমান, তাদের উপরে যদি আপনার মেটিকুলাস ডিজাইনে নির্যাতন হয়, বাংলাদেশে তার একটা সহানুভূতি তৈরি হয়। আবার উল্টোটাও হয়, এখানে যদি সংখ্যালঘুদের উপরে আপনি আক্রমণ করেন এবং তারা যদি নাগরিক অধিকার না পায়, বৈষম্য তৈরি হয়, পশ্চিমবঙ্গে কিন্তু তার একটা প্রভাব পড়বেই, ভারতের রাজনীতিতেও পড়ে। এটি আমি কেন বলছি, আমাদের দেশ যেন মধ্যপন্থার রাজনীতি ছেড়ে উগ্রপন্থার দিকে চলে না যায় ভারতীয় রাজনীতির কারণে। এগুলো কিন্তু অনেক গভীরভাবে নৃতাত্ত্বিকদের, রাজনৈতিক বিশ্লেষকদের বোঝার বিষয় রয়েছে। এটি অত সরলীকরণ করে ফেললে হবে না। আর তৃতীয় আশঙ্কার কথা আপনাকে বলি, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড তো এখন নিষিদ্ধ। আমার ধারণা ভারত এই ব্যাপারে একটা ট্রেড অফের চেষ্টা করবে, যে কোনো একটা সিচুয়েশনে আওয়ামী লীগের রাজনীতিকে আবার ফেরত আনা যায় কিনা। শেখ হাসিনা না হোক, আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিচরণ করতে পারে কিনা, এমন পরিস্থিতিও ভারত তৈরি করার ক্ষমতা রাখে। দেখুন, আমি একটা জিনিস আপনাকে বলি, বিপুল সংখ্যক মানুষ রাষ্ট্রহীন হতে যাচ্ছে ভারতে, যারা নাগরিকত্ব হারিয়েছে, যারা ভোটাধিকার হারিয়েছে, তারা কোথায় যাবে? অতএব তাদেরকে কোনো একটা জায়গায়, এবং কোনো মানুষ যারা আরও ভয় পাচ্ছেন, তারা বলছেন যে সীমান্ত এলাকায় কিন্তু, এটি নরেন্দ্র মোদীর কথা, এটি অমিত শাহর কথা, তারা শরণার্থী ক্যাম্প করতে চাচ্ছেন। তারা বলছেন যে এরা ভারতের নাগরিক না, এরা অন্য কোনো দেশের নাগরিক, অতএব তারা শরণার্থীদের মতো থাকবেন। ঠিক আরেকটি কাশ্মীরের পরিকল্পনা ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় করতেই পারেন। বিরতির পরে সে বাকি আলোচনা করতে। দর্শকেরা বিরতি নিচ্ছি, ফিরছে শীঘ্রই, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা আলোচনা করছিলাম পাশের বাড়ি নিয়ে। যেতে চাই আশরাফ ভাই আপনার কাছে আবারও, সেটি হচ্ছে যে আপনি একটু বলেছিলেন, তারপর একটু জানতে চাই আবারও, যে ধর্মনিরপেক্ষ বা অসাম্প্রদায়িক যে ভারতকে সবাই চিনে জানে, ধীরে ধীরে সেই ভারত কি একদম ডানপন্থার দিকে যাচ্ছে কিনা? যে ভারতের নির্বাচন ব্যবস্থা নিয়ে সবাই যারা ক্ষমতা থেকে নির্বাচন করে এবং বিশ্বাস করে নেয় যে হ্যাঁ ভালো নির্বাচন হচ্ছে, যেটা আমরা পারি না, আমাদের দেশে যেটা হয় না, সেই ভারত কি একেবারে ইউটার্ন নিচ্ছে? ভারত বেশ কয়েক দশক ধরেই মানে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ ভারতের যে আইডিয়ালস, সেখান থেকে সরে গিয়ে সাম্প্রদায়িক ধর্মভিত্তিক হিন্দু রাষ্ট্র ভারতের দিকে কিন্তু যাচ্ছে। আপনি যদি বিজেপির যে শুধু পশ্চিমবঙ্গে মেটিকুলাস ডিজাইন করেছে তা কিন্তু না, পুরো ভারতেই এই যে কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস বাদ দেওয়া এবং ভারতের রাজনীতিতে যেভাবে তারা হিন্দু প্রতিভূদেরকে সামনে নিয়ে আসা, এই সব কিছু কিন্তু ওই ডিজাইনের পার্ট। এখন ভারত একসময় হয়তো রিয়েলাইজ করবে যে সে তার আইডেন্টিটি থেকে সরে গেছে, কিন্তু ইদানিং আমি যেটা শঙ্কার দেখি সেটা হচ্ছে শিক্ষিত মানুষজন যারা, শোনেন, ধর্ম কিন্তু রাজনীতিতে অনেক প্রভাবশালী একটি বিষয়।
আপনি খেয়াল করবেন আমাদের দেশেও এই যে কেউ জান্নাতের টিকিট বিক্রি করছিল ইলেকশনের আগে, তাদের নিজেদেরই জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। তার মানে হচ্ছে কিন্তু মানুষ তো বিভ্রান্ত হয়, কাজেই ভারতেও একই কাণ্ড ঘটছে। বিভ্রান্ত হয়েছে তো, এবারও হয়েছে আমাদের এখানে। ব্যাপক আপনি বুঝতে হয়েছে, পারেন বোঝাই যায়। পার্লামেন্টে ৭৭টা সিট কারা পেয়েছে। আচ্ছা, সেইখানে ভারতে এরকম একটি মন্ত্রমুগ্ধের মতো বয়ান চালু আছে এবং হিন্দু রাষ্ট্র ভারত ওই পথে ভারত যাচ্ছে। ভারতকে ফিরিয়ে আনা কঠিন হবে আমার যতটুকু ধারণা। দ্বিতীয় বলি, আমরা সবসময় বলতাম যে ভারতে আর যাই হোক নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্য, আমরা টিএন সেশনের কথা বলতাম ইত্যাদি ইত্যাদি। এবার পশ্চিমবঙ্গে মমতার প্রথম অভিযোগ কিন্তু নির্বাচন কমিশন, বিজেপি না। কিন্তু তার মানে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারালো। নির্বাচন কমিশন সব দলের কাছে সমান অধিকারের জায়গা বলে পরিচিত হতে পারল না। ফলে ভারতের আপনার প্রতিষ্ঠানগুলো প্রশ্নের মুখে পড়ল, রাজনীতি ধর্মীয় আবরণে ছেয়ে যাচ্ছে এবং নাগরিকদেরকে, ক্যান ইউ বিলিভ, আপনি একটা দেশের নিজস্ব নাগরিককে অন্য দেশের অনুপ্রবেশকারী বলে ভোটাধিকার থেকে বঞ্চিত করছেন, আধার কার্ড থেকে বঞ্চিত করছেন, নাগরিকত্ব থেকে বঞ্চিত করছেন, রাতের অন্ধকারে আরেকটি দেশের সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে দিচ্ছেন। আপনি যদি আমাদের গত কয়েক মাসে পুশিনের চিত্র দেখেন, বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমে, এটি কিন্তু মানবতা বিরোধী অপরাধের মতো। আপনি 3 পুরুষ ধরে ভারতে থাকা মানুষকে বলা হচ্ছে তারা নাগরিক না। কাজেই ভারত একটা অত্যন্ত আগ্রাসী, ধর্মভিত্তিক, উগ্র জাতীয়তাবাদী রাজনীতির আবরণে ঢুকে যাচ্ছে এবং এই রাজনীতির সামনে কিন্তু কংগ্রেস বলি, অন্যান্য দল বলি, তাদের টিকে থাকা কঠিন হচ্ছে। আবার এমনও জায়গায় গতকালকে কিন্তু ইলেকশন হয়েছে যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা, 90% হিন্দু দক্ষিণে, কিন্তু সেখানে কিন্তু বিজেপি ভালো করতে পারেনি। তার মানে যারা অন্য রাজনীতি করেন তাদের সততা, নৈতিকতা, দুর্নীতিহীনতা এগুলোও মানুষ খেয়াল করে। এই যে মমতার পরাজয়ের পেছনে আপনাকে আমি একটা কথা বলি, পশ্চিমবঙ্গে বিনিয়োগ হচ্ছে না প্রায় 3 দশক হলো। সেই যে টাটার ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, তো আন্দোলন করে তাদেরকে তো বন্ধ করা হলো, ওইটাই মমতার উত্থানের কারণ। কিন্তু তারপরে এই বঙ্গে তো আপনার বিনিয়োগ হতে হবে, মানুষজনের তো কাজ হতে হবে, তার তো ব্যবসা চলতে হবে, এটি করা হয়। এখন নিশ্চয়ই আদানি আম্বানি, এখন আদানি আম্বানি না শুধু, ঝাড়খণ্ড অদ্ভুত সব বিনিয়োগ আপনি হতে দেখবেন। কারণ কর্পোরেট ইন্ডিয়া মোদির সাথে চলছে, কর্পোরেট মিডিয়া সেই জায়গায় পশ্চিমবঙ্গ অনেকটা বিচ্ছিন্ন ছিল। পশ্চিমবঙ্গ ভারতের যে কোনো অঞ্চলের থেকে পিছিয়ে পড়া, ইন্টেলেকচুয়ালি তারা উপরের দিকে থাকলেও তারা তো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, জীবিকার সুযোগের ক্ষেত্রে পিছিয়ে পড়া। সেখানকার সরকারি কর্মকর্তাদের, কর্মচারীদের বেতন নিয়েও মমতা ভালো কিছু করতে পারেনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে আরেকটা অভিযোগ আপনাকে বলি, তারও কিন্তু গুন্ডা পান্ডা সমাজে তৈরি হয়েছিল। এই যে দীর্ঘদিন দেখুন 15 বছর সরকারে থাকা, আমরা হাসিনা সরকারে কি দেখলাম, আপনি প্রতি 5 বছর পর পর আপনার নতুন গুন্ডামি শুরু হয়, নতুন মতলব শুরু হয়, নতুন অনিয়ম শুরু হয় এবং আপনার নাম ভাঙিয়ে সমাজে মানুষ যে কর্মকাণ্ড করে, এতে আপনি শোনেন 15 বছর পরে এমনিতেই ইনকামডেন্সি ফ্যাক্টরে মমতা পিছিয়ে যাওয়ার কথা। সেই জায়গাটিতে সুশাসন না থাকা এটিও একটি কারণ। মানুষ যখন ভোট দেয় সে কিন্তু যাকে দিচ্ছে তার শাসন কেমন হবে ওটি নিশ্চিত না, কিন্তু অন্তত বর্তমানে যে শাসন আছে তার ব্যাপারে খুবই থাকে আর কি। হারুন ভাই, আপনি একটু অন্য জায়গায় যেতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ ইস্যুতে একটু আলোচনা হয়েছিল আমাদের, যে ভারতের যে নীতি, সেটা কংগ্রেস বলেন, তৃণমূল বলেন, বা বিজেপি বলেন, বাম বলেন, সিপিএম বলেন, তাদের সবার নীতি এক থাকে বাংলাদেশ ইস্যুতে। কিন্তু আমরা ভারত ইস্যুতে আমাদের রাজনৈতিক দলের নীতি একরকম না। আপনি দীর্ঘদিন একটা দলের সাথে আছেন, আপনি বেশ কয়েকবার এমপি হয়েছেন, এই জায়গাটা আমরা কেন ঐক্য হতে পারি না? না, একটা জিনিস আপনাকে ভালো, ইতিহাস থেকে বাংলাদেশের জায়গাটা তো ভিন্ন রকম। আমি তার আগে আশরাফ ভাই যে কথাগুলো বললো আপনার, যে ভারতের যে যুক্তরাষ্ট্রীয় যে চরিত্র, অনেকগুলো রাজ্যে দেখেন যে ভারত স্বাধীনতার পর থেকে কেন্দ্রীয় আপনার সরকার, কংগ্রেসের বা বিজেপির বা আপনার অন্য দল তারা চালিত হলেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছে এবং এখনও ছিল। কিন্তু ধীরে 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 আপনার ভারতের এই রাজ্য সরকারগুলো চরিত্র কিন্তু যেভাবে পরিবর্তিত হচ্ছে, বিজেপি যেভাবে একচ্ছত্রভাবে তাদের ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে তারা একে একে আধিপত্য বিস্তার করছে, এইটা ভারতের, আমি বলবো, ভবিষ্যতের জন্য বড় একটা চ্যালেঞ্জের বা প্রশ্ন দেখা দেবে। কারণ ভারত বহু মত, বহু পথের, বহু ধর্মাবলম্বী, বহু বর্ণ গোত্রের দেশ। সেখানে যদি শুধু হিন্দুই যে আপনার রয়েছে তা তো না, সেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা বসবাস করে।
সেখানে কিন্তু এটা বিরাট বড় সামনের দিনের চ্যালেঞ্জ হবে যদি পশ্চিমবঙ্গের যে রাজনীতি আজকে তৈরি করলো কেন্দ্র সরকার। আর বাংলাদেশের বিষয়ে যেটা ভারতীয়রা মনে করে, ভারতীয়দের ধারণা যে ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার অবদান হচ্ছে বাংলাদেশ, সুতরাং বাংলাদেশকে অলওয়েজ ভারতের আনুগত্য স্বীকার করতে হবে, ভারতের কর্তৃত্বের মধ্যেই থাকতে হবে, এরকম। সেই ক্ষেত্রে যারা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা আপনার লিডিংয়ে ছিল, তারা স্বাভাবিক কারণে ভারতের আপনার এই দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে একটা ভারতের স্বার্থ অনুকূলে কাজ করেছে, যে কারণে আপনার বাংলাদেশের রাজনীতির মধ্যে যে একটা বৈপরীত্য বা ভারত ইস্যুতে ঐক্যবদ্ধ জায়গায় দাঁড়ানোর এই জায়গাটা কিন্তু 50 বছর হয়নি। এখন যে বিষয়টা আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, যেটা আশরাফ ভাই আগে বলেছে, যে বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু ভারতের রয়ের বিরাট বড় তাদের কর্মকাণ্ড রয়েছে, বিরাট। এবং যেহেতু এখানে প্রায় আপনার 2 বিলিয়নেরও বেশি বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য, সুতরাং এখানে যদি তাদের প্রতি বছরে আপনার বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য 2-1 হাজার কোটি টাকা ভারতকে বিনিয়োগ করতে, এটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। সুতরাং বাংলাদেশে অস্থিরতা, বাংলাদেশের রাজনীতির মধ্যে আপনার বিভাজন তৈরি করার ক্ষেত্রে ভারত সবসময় কাজ করবে, তার স্বার্থের জন্য করবে। আমাদের এখন যেটা সবচেয়ে মানে চিন্তার জায়গাটা আমি মনে করি এই দিকে বাংলাদেশে আমাদের এখন জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ভারতের এই সমস্ত স্বার্থ, ভারতে আমাদের জাতীয় স্বার্থের, বিশেষ করে আমি ভারতের কথা শুধু বলবো না, আমাদের জাতীয় স্বার্থের বিষয়ে আমাদের যেটা আপনার জাতীয় ঐক্যের জায়গাটাকে আমাদের একটা গড়ে তোলার চেষ্টা সবসময় অব্যাহত থাকতে হবে। রাজনীতিতে মতভেদ থাকবে, মতপার্থক্য থাকবে, আপনার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্যে আমাদের যেমন সংবিধানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও আসবে, আবার আপনার যেটা ছিল না, বাতিল হয়ে গেছিল, সেগুলো আগামীতে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। নির্বাচন নিয়ে যেন কোনো বিরোধ বিতর্ক না হয়, স্থানীয় সরকার নির্বাচনগুলো আসছে সেগুলো যেন অবাধ সুষ্ঠু হয়, তাহলে পরে আমাদের দেশে যে আপনার গণতান্ত্রিক চর্চার জায়গাগুলো একটা আস্থার জায়গা যদি তৈরি করতে পারি। কিন্তু ভারতে যদি মুসলমানদের উপর জুলুম অত্যাচার চলতে থাকে, ভারতে যদি মুসলমানদের উপর আপনার এই ধরনের, তাহলে বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আছে তারা তো মাঠে জানাবে, তারা তো প্রতিবাদ জানাবে, সারা দেশব্যাপী প্রতিবাদ জানাবে। সেইটা তো আপনি সরকারের এই জায়গা থেকে স্বাভাবিক কারণে একটা অস্বস্তিকর পরিবেশও তৈরি হবে। যদি আমরা এখানে করে তো ভারতের সরকার পরিবর্তন করতে পারবো না, বা ভারতের এটা করে আমাদের কিছুই হবে না, কিন্তু বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি হলে স্বাভাবিক কারণে ভারতে তখন স্বাভাবিক কারণে এই বাংলাদেশের ব্যাপারে তার একটা অবস্থান, ভিন্ন চিন্তা ভাবনা দাঁড়াবে। তা আমরা মনে করি, আমার যেটা মনে করি যে আমাদের বর্তমান ভারতের এই অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার অবশ্যই তার রাজনৈতিক কূটনীতি অবশ্যই সে চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। আমি আশরাফ ভাই, আমার সময় কম, আপনাকে 1 মিনিট সময় দেই। সেটা হচ্ছে যে এই যে গেরুয়া রঙের যে আধিপত্য, তাদের যে ছুটে চলা, অবিরাম ছুটে চলা, এই ছুটে চলা এখন কোথায় আছে? মধ্য গগনে না ঊর্ধ্ব গগনে? এবং তারা কতদিন ধরে আর ছুটবে? আপনি কোনো কি অনুমান করা যায়? যেভাবে রাজনীতিতে ধর্মের প্রভাব আমরা দেখি, ধর্ম কিন্তু সাংঘাতিক প্রভাবকের ভূমিকায় থাকে, এবং ভারতে এই পালে বাতাস লেগেছে। আমার ধারণা অগ্রগতি আরও কিছু দূর আগাবে, তা সেটি নিম্নের দিকে আসার আগ পর্যন্ত গুড সেন্স প্রিভেল করবে আরও একটু পরে গিয়ে। এখন পর্যন্ত দামামাটি হচ্ছে ধর্মীয় জাগরণের ভারতে। সেই জায়গাটিতে আমার মনে হয় গতকালকের নির্বাচন একটা সাংঘাতিক মাইলস্টোন হিসাবে বিবেচিত হবে ভারতের রাজনীতিতে। আপনাকে শুধু আমি একটু সতর্ক করি একটা জায়গায়, ইরান যুদ্ধের সময় বাংলাদেশ সরকার, বিএনপি সরকারের প্রথম যে প্রেস বিজ্ঞপ্তিটি, বাণীটি, এটি কিন্তু ঠিক হয়নি। পরবর্তীতে সরকারকেই আমরা দেখেছি এই ব্যাপারে বলতে। তাহলে প্রথমে আপনার বক্তব্য সঠিক হলো না কেন? কারণ আপনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নামও আপনার বক্তব্যে বলেননি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি আহত করতে চাননি। কিন্তু সেটি করতে গিয়ে আপনি ইরানের মতো একটি আক্রান্ত দেশকেও কে আক্রমণ করলে এই কথাটিও বলতে ভুলে গেলেন। ইরানের যে অ্যাম্বাসেডর, উনি বলেছেন যে দিন একদিন বদলাবে, কিন্তু আমরা এগুলো মনে রাখবো। আমার ধারণা ভারত ইস্যু তার থেকে 10 গুণ ডেলিকেট। এইখানে বিএনপি সরকারকে কোনো ভুল করার সুযোগ থাকবে না। ধন্যবাদ জানাচ্ছি আশরাফ কায়সার এবং ধন্যবাদ জানাচ্ছি হারুনুর রশিদ, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আসার জন্য। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।